আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের রিকোয়েস্টে আজকে আমি আরো একটি ক্লাস নিয়ে আসলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে বেসিক ইকোনমিক প্রবলেম, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা। প্রথমেই আমরা জানব মৌলিক অর্থনৈতিক সমস্যা কি। মৌলিক অর্থনৈতিক সমস্যা হলো এই যে আমাদের অসীম অভাব, এটা আমরা আগের ক্লাসগুলোতেই জেনেছি, আনলিমিটেড ওয়ান্টস এবং আমাদের স্কারসিটি অর্থাৎ সম্পদের স্বল্পতা। এই অসীম অভাবকে যখন আমরা স্বল্প সম্পদ দিয়ে পূরণ করতে যাই, স্বল্প সম্পদের বিন্যাসের ফলে আমাদের বেশ কিছু প্রবলেম অ্যারাইজ হয় বা সমস্যার সৃষ্টি হয়। এই অসীম অভাবকে যখন সীমাবদ্ধ সম্পদ দিয়ে আমরা কি করতে যাই, পূরণ করতে যাই, তখন যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেটাকেই মূলত বলা হয় মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতিবিদ পি.এ. স্যামুয়েলসন অথবা পল স্যামুয়েলসন বলেছেন প্রত্যেক সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। প্রথমত হচ্ছে হোয়াট টু প্রডিউস, কি কি উৎপাদন করব। তারপরে হচ্ছে হাউ টু প্রডিউস, কি পদ্ধতি বা কি উপায়ে সেই দ্রব্যগুলো আমরা উৎপাদন করব। তারপর হচ্ছে ফর হোম টু প্রডিউস, কাদের জন্য আমরা উৎপাদন করব। অর্থাৎ প্রথমেই আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি কি উৎপাদন করব, কি কি এবং কতটুকু উৎপাদন করব। আমাদের যে একটি দেশের মানুষের যে পরিমাণ চাহিদা থাকে, প্রথম মৌলিক সমস্যাটি হচ্ছে কি কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব। প্রথমেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়, সম্পদের স্বল্পতার কারণে আমাদেরকে নির্বাচন করতে হয় অথবা সিদ্ধান্ত নিতে হয় আমরা কি কি দ্রব্য উৎপাদন করব। তারপরে সিদ্ধান্ত নিতে হয় কতটুকু উৎপাদন করব। কি কি, যদি আমরা ধরি একটি সমাজে দুইটি দ্রব্য উৎপাদন করা যাবে, একটি হচ্ছে এক্স দ্রব্য আর একটি হচ্ছে ওয়াই দ্রব্য। এখন এক্স দ্রব্য কতটুকু করব, ওয়াই দ্রব্য কতটুকু করব, আমাদের এই সিদ্ধান্তে যেতে হয় সম্পদের স্বল্পতার কারণে। বিষয়টি আমরা এখন চিত্রের ভিত্তিতে দেখে নেব। এখন আমরা বিষয়টি উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখব। ভূমি অক্ষে দেখানো হয়েছে এক্স দ্রব্য, লম্ব অক্ষে দেখানো হয়েছে ওয়াই দ্রব্য। যদি কোনো সমাজ মনে করে তার শুধু এক্স দ্রব্য উৎপাদন প্রয়োজন, তাহলে সে পুরো জমিতে এক্স দ্রব্য উৎপাদন করলে এক্স দ্রব্যের উৎপাদন হবে 100 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন হবে 0। আবার যদি মনে করে সে শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করবে, তাহলে পুরো সম্পদ দিয়ে সে যখন ওয়াই দ্রব্য উৎপাদন করবে, ওয়াই দ্রব্য উৎপাদন হবে 120 একক, এক্স দ্রব্য উৎপাদন হবে 0। আবার যদি মনে হয় যে ওয়াই দ্রব্য বেশি করবে, এক্স দ্রব্য কম করবে, সেই ক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন পুরো সম্পদ দিয়ে যে উৎপাদন হতো সেখান থেকে কিছুটা সম্পদ এক্স দ্রব্য উৎপাদনের জন্য ছেড়ে দেওয়া হবে। অথবা যদি আমরা সেটাকে জমি ধরি, জমির কিছু অংশ ছেড়ে দেওয়া হবে এক্স দ্রব্য উৎপাদনের জন্য। তাহলে এই ক্ষেত্রে ওয়াই দ্রব্যের উৎপাদন যদি 90 হয় 120 থেকে, এক্স দ্রব্যের উৎপাদন ধরলাম 20 একক। আবার এক্স দ্রব্যের উৎপাদন আরো বেশি বাড়াতে হলে ওয়াই দ্রব্যের উৎপাদন আরো কমাতে হবে। এক্স দ্রব্যের উৎপাদন যখন 50 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 60 একক। আবার এক্স দ্রব্যের উৎপাদন আরো বেশি বাড়াতে হলে ওয়াই দ্রব্যের উৎপাদন আরো ছেড়ে দিতে হবে। এক্স দ্রব্যের উৎপাদন যখন 70, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন 30। আবার এক্স দ্রব্যের উৎপাদন যখন 0 হবে, ওয়াই দ্রব্যের উৎপাদন যখন 0 হবে, এক্স দ্রব্যের উৎপাদন তখন 100 হবে। অর্থাৎ আমরা কি দেখলাম, কি কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব সেটা প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যা, এবং সেটি পিপিসি রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটির মাধ্যমেই দেখানো হয় যে আমরা কি কি উৎপাদন করব। যদি এক্স দ্রব্য পুরোটা উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য করব 0। আবার যদি পুরোটা তো ওয়াই দ্রব্য করি তাহলে এক্স দ্রব্য হবে 0। আবার যদি এক্স ওয়াই দুটাই উৎপাদন করতে যাই তাহলে সেটা বিভিন্ন সংমিশ্রণে উৎপাদন করব। এখন আমার যদি কোনটা আবার কতটুকু উৎপাদন করব সেটাও আমাকে নির্বাচন করতে হয়। আমি যদি এক্স দ্রব্যের উৎপাদন বেশি করতে চাই, যেমন এই যে এটা হলো এ বি সি ডি, ডি বিন্দুতে হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন বেশি, যেমন 70 একক এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য হচ্ছে 30 একক। আবার বি বিন্দুতে হচ্ছে ওয়াই দ্রব্যের উৎপাদন 90 একক, এক্স দ্রব্যের উৎপাদন 20 একক। তাহলে আমাদের ধরে যে সমাজে যে দ্রব্যের প্রয়োজন বেশি সেই সমাজ সেই দ্রব্য বেশি উৎপাদন করে। ধরলাম আমাদের আমেরিকাতে
ওয়াই দ্রব্যের বেশি প্রয়োজন, তখন তারা এক্স দ্রব্য কম প্রয়োজন, তখন তারা এক্স দ্রব্যের উৎপাদন করবে 20 একক, ওয়াই দ্রব্যের উৎপাদন করবে 90 একক। বাংলাদেশের এক্স দ্রব্যের উৎপাদন বেশি, ওয়াই দ্রব্যের উৎপাদন কম প্রয়োজন, তখন বাংলাদেশ উৎপাদন করবে ডি বিন্দুতে, এক্স দ্রব্যের উৎপাদন করবে 70, ওয়াই দ্রব্যের উৎপাদন করবে 30, যেটা আমরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে দেখালাম। অর্থাৎ তাহলে বেসিক ইকোনমিক প্রবলেমের প্রথম সমস্যা হচ্ছে হোয়াট টু প্রডিউস, কি কি উৎপাদন করব এবং কতটুকু উৎপাদন করব, যেটি আমরা এই চিত্রের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমরা জানতে পারবো মৌলিক অর্থনৈতিক সমস্যার দ্বিতীয় সমস্যা। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে হাউ টু প্রডিউস, কোন পদ্ধতি বা কোন উপায়ে উৎপাদন করব। আমরা যখন এই যে মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম সমস্যাটা জানলাম কি কি এবং কতটুকু উৎপাদন করব, তারপরে হচ্ছে এই যে উৎপাদনটা করব কতটুকু এবং কি কি, সেটা কোন পদ্ধতিতে উৎপাদন করব। প্রত্যেক দেশের উৎপাদন পদ্ধতি অথবা উৎপাদনের উপায় একই থাকে না। যেমন বাংলাদেশ হচ্ছে শ্রম নিবিড় এবং সস্তা শ্রমিক এখানে, এবং বেকারত্ব অনেক বেশি, ঘনবসতিপূর্ণ জনগণ এবং মধ্যম আয়ের একটি জনবহুল দেশ। এই দেশ যে পদ্ধতিতে উৎপাদন করবে, আমেরিকা সেই একই পদ্ধতিতে উৎপাদন করবে না। আমেরিকা হচ্ছে পুঁজি নিবিড় এবং প্রযুক্তিতে এগিয়ে যাওয়া একটা দেশ, এবং সেখানে হচ্ছে শ্রমের মজুরি অনেক বেশি, শ্রম সস্তায় পাওয়া যায় না, এত অ্যাভেলেবেল মানুষ বেকার থাকে না সেখানে। তারা প্রযুক্তি এবং কারিগরি জ্ঞানে অনেক বেশি এগিয়ে থাকে বলে তাদের উৎপাদন পদ্ধতি হয় মূলধন নিবিড়। তাহলে বাংলাদেশের উৎপাদন পদ্ধতি হবে একরকম, আমেরিকার উৎপাদন পদ্ধতি হবে একরকম। তাহলে কোনো সমাজকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোন উপায়ে বা কোন পদ্ধতিতে উৎপাদন করব, যেটাকে বলা হয় হাউ টু প্রডিউস। তাহলে আমরা আগে জেনে নেই যে শ্রম নিবিড় উৎপাদন কাকে বলে, মূলধন নিবিড় উৎপাদন কাকে বলে। মূলধন বা পুঁজি নিবিড় উৎপাদন হচ্ছে যখন কোনো উৎপাদন প্রক্রিয়ায় বা উৎপাদন পদ্ধতিতে আমরা শ্রমের চাইতে পুঁজি অথবা কারিগরি প্রযুক্তি, মূলধন কিংবা যন্ত্রপাতি বা মেশিন বেশি ব্যবহার করি, সেটাকে বলা হয় পুঁজি নিবিড় কিংবা মূলধন নিবিড় উৎপাদন। আবার পক্ষান্তরেই শ্রম নিবিড় উৎপাদন হচ্ছে যখন আমরা যে কোনো কিছু উৎপাদন পদ্ধতিতে বা উৎপাদনের ক্ষেত্রে প্রযুক্তির চাইতে, মেশিন যন্ত্রপাতি কিংবা পুঁজি বা মূলধনের চাইতে আমরা সেখানে শ্রমকে বেশি ইনভলভ করি, শ্রম বেশি নিয়োগ করি, সেটাকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন। তাহলে কোনো সমাজের দ্বিতীয় মৌলিক সমস্যাটি হচ্ছে কি উপায়ে বা কোন পদ্ধতিতে আমরা উৎপাদন করতে পারি, এই জিনিসটাকে বাছাই বা নির্বাচন করা। এটি আমরা এখন সম উৎপাদন রেখার মাধ্যমে দেখব যে কোন দেশ কোন পদ্ধতিতে উৎপাদন করবে, কোন বিন্দুতে উৎপাদন করবে, সেটা আমরা এখন সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা মানে আইসোকোয়ান্ট কার্ভ, এটার মাধ্যমে দেখব। তোমরা সঙ্গে থাকো। আচ্ছা, এখন আমরা সকল চিত্রের জন্য আমাদের একটা লম্বা এবং ভূমি অক্ষ প্রয়োজন। ভূমি অক্ষে আমরা ধরলাম শ্রম মানে লেবার, আর লম্ব অক্ষে ধরলাম মূলধন মানে পুঁজি। এখন এটাকে আমরা সম উৎপাদন রেখার মাধ্যমে দেখাবো কি উপায়ে উৎপাদন করব। তাহলে আমি যদি এটা হচ্ছে K1, এটা হচ্ছে L1, তাহলে আমি যদি উৎপাদন ক্ষেত্রে কোন একটা এই সম উৎপাদন রেখার, এটা ধরলাম T1 বিন্দু, এটা হচ্ছে T2 বিন্দু। T1 বিন্দুতেও যেই পরিমাণ উৎপাদন হবে, T2 বিন্দুতেও সেই একই পরিমাণ উৎপাদন হবে বলে এই রেখার প্রতিটি বিন্দুকে বলা হয় সম উৎপাদন বিন্দু, অর্থাৎ এই রেখাটার নামই হচ্ছে সম উৎপাদন রেখা। এখন T1 বিন্দুর সংমিশ্রণটা হচ্ছে, এখানে আমি লম্ব অক্ষে ব্যবহার করেছি OK1 মূলধন এবং ভূমি অক্ষে ব্যবহার করেছি OL1 মূলধন। এখন L1 কে আমি যদি 5 ধরি এবং K1 কে যদি আমি 10 ধরি, তাহলে আমাদের এখানে কি আসে, K1 মানে 10 আর OL1 হচ্ছে 5, 5 দুগুণে 10, এটা একের চেয়ে বেশি। এই T1 বিন্দুকে বলা হবে পুঁজি নিবিড় উৎপাদন, অর্থাৎ এই সংমিশ্রণে আমি যদি 10টা মেশিন এবং 5 জন শ্রমিক ব্যবহার করে 1 ঘন্টায় 50টা শার্ট তৈরি করতে পারি, তাহলে এটাকে বলা হবে কি পুঁজি নিবিড় উৎপাদন। পুঁজি বেশি ব্যবহার হয়েছে, এখানে 10টা মেশিন ব্যবহার হয়েছে, 5 জন শ্রমিক ব্যবহার হয়েছে। এখানেও আমি 1 ঘন্টায় 50টা শার্ট তৈরি করতে পারবো। আবার বি সংমিশ্রণে দেখি, বি সংমিশ্রণে আমার পুঁজি হচ্ছে ধরলাম 5টা
এটাকে আমি ধরতে পারি K2 এবং 5, আবার ভূমি অক্ষে ধরলাম L2 এবং এটাকে ধরলাম 10। তাহলে এখানে আমার কি দাঁড়ালো, লম্ব অক্ষে হলো OK2 অথবা 5 আর নিচে হলো OL2 অথবা 10। এখানে হচ্ছে কি দেখা যাচ্ছে 5কে 10 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, হাফ হচ্ছে, এটা 1-এর চেয়ে কম। এখানে T2 বিন্দু হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন, কেননা এখানে শ্রমিক ব্যবহার হয়েছে 10 জন আর মূলধন ব্যবহার হয়েছে 5 একক বা 5টি। এখানে মূলধনের চাইতে শ্রম বেশি ব্যবহার হয়েছে, অর্থাৎ T2 বিন্দু হলো শ্রম নিবিড় উৎপাদন। যখন আমাদের মূলধনের চাইতে শ্রম বেশি ব্যবহার হয় সেটাকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন। কিন্তু আমাদের মনে রাখতে হবে T1 বিন্দু এবং T2 বিন্দু উভয় বিন্দুতেই কিন্তু আমার প্রোডাকশন কোয়ান্টিটি সমান থাকবে। এখানেও 50 একক, এখানেও 50 একক, শুধুমাত্র সংমিশ্রণ ভিন্ন। অর্থাৎ আমার দেশে শ্রমিক সস্তা এবং অনেক বেকার, জনবহুল দেশ বলে শ্রমিক অ্যাভেলেবেল, তাই সস্তা শ্রম দিয়ে মূলধন কম ব্যবহার করে আমি 1 ঘন্টায় যেই পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারবো, আমেরিকাও 1 ঘন্টায় দেখা যাচ্ছে যে মূলধন বেশি, 10টা মেশিন এবং 5 জন শ্রমিক, তাদের আবার শ্রমিক সংখ্যা কম, এটা ব্যবহার করে তারাও 1 ঘন্টায় 50টা শার্ট কিংবা 50টা দ্রব্য উৎপাদন করছে। অর্থাৎ এই রেখার প্রতিটি বিন্দুতে সমান উৎপাদন দেখানো হয় বলে এই রেখাকে বলা হয় আইসোকোয়ান্ট বা আইকিউ কার্ভ। তাহলে আমরা কি বুঝলাম, হাউ টু প্রডিউস দেখানো হয় সম উৎপাদন রেখার মাধ্যমে। তাহলে তোমাদের প্রশ্ন যদি এরকম আসে, উৎপাদনে উদ্দীপকের চিত্রের ভিত্তিতে কোন বিন্দুতে শ্রম নিবিড় উৎপাদন ব্যাখ্যা করা হয়েছে অথবা কোনটি শ্রম নিবিড় উৎপাদন বিন্দু, তখন তুমি সহজেই বুঝতে পারবে যে T2 বিন্দুটি হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন। কেননা T2তে দেখা যাচ্ছে শ্রমিক ব্যবহার হয়েছে 10 জন, মূলধন ব্যবহার হয়েছে 5টি। আর যদি বলা হয় যে উদ্দীপকের চিত্রের ভিত্তিতে কোনটি পুঁজি নিবিড় উৎপাদন বিন্দু অথবা কোন বিন্দুটি পুঁজি নিবিড়, তখন তোমাদের সহজেই বুঝতে পারবা যে T1 হচ্ছে পুঁজি নিবিড়। কেননা এখানে পুঁজি ব্যবহার অথবা ক্যাপিটাল বা যন্ত্রপাতি ব্যবহার হয়েছে 10টি আর শ্রমিক ব্যবহার হয়েছে 5টি, অর্থাৎ শ্রমিকের চাইতে পুঁজি বা যন্ত্রপাতি বেশি ব্যবহার হয়েছে, অর্থাৎ T1 হলো পুঁজি নিবিড় উৎপাদন। আবার এরকম কোশ্চেন থাকতে পারে যে বাংলাদেশ T1 নাকি T2 কোন বিন্দুতে উৎপাদন করবে বলে তোমার মনে হয়, তোমার সপক্ষে যুক্তি দেখাও। তখন তুমি বলবে চিত্রের ভিত্তিতে দেখা যাচ্ছে T1 বিন্দু হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন, T2 বিন্দু হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন। কেননা T2 বিন্দুতে শ্রমিক বেশি, মূলধন কম ব্যবহৃত হয়েছে। বাংলাদেশ যেহেতু একটি জনবহুল অধিক বেকারত্বের জনবহুল একটি দেশ এবং এই দেশের শ্রমটা হচ্ছে অ্যাভেলেবেল, সস্তা, খুব কম মজুরিতে আমাদের এখানে শ্রমিক পাওয়া যায়। তাহলে আমার সপক্ষে যুক্তি হচ্ছে বাংলাদেশ T1 বিন্দুর চাইতে T2 বিন্দুতে উৎপাদনের সংমিশ্রণটি বেশি পছন্দ করবে। কেননা T2 বিন্দু এবং T1 বিন্দুতে যদিও সমান উৎপাদনই হয়, কিন্তু বাংলাদেশে মূলধনের চাইতে শ্রম বেশি অ্যাভেলেবেল এবং সস্তা হওয়ার কারণে বাংলাদেশ T2 বিন্দুটি বেছে নিবে। আবার যদি বলা হয় আমেরিকা কোন বিন্দুতে উৎপাদন করবে বলে তোমার মনে হয়, তোমার সপক্ষে যুক্তি দাও। সেই ক্ষেত্রে তোমরা বলবে যে T1 এবং T2 বিন্দুর মধ্যে T1 বিন্দুটি হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন। কেননা এখানে শ্রমের চাইতে মূলধন বেশি ব্যবহৃত হয়েছে। T1 বিন্দুতে শ্রম ব্যবহৃত হয়েছে 5 জন আর মূলধন ব্যবহৃত হয়েছে 10 একক বা 5 একক। এখানে দেখা যাচ্ছে শ্রমের চাইতে মূলধন বেশি ব্যবহার করা হয়েছে। তাহলে যেহেতু আমেরিকাতে শ্রমের চাইতে মূলধন অথবা যন্ত্রপাতি কিংবা কারিগরি জ্ঞানে তারা এগিয়ে এবং সেখানে শ্রম এত সস্তা নয়, তাই তারা T1 বিন্দুতেই উৎপাদনের সংমিশ্রণটি বেছে নেবে। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পেলাম? বেসিক ইকোনমিক প্রবলেমের প্রধান দুটি সমস্যা বা প্রথম দুটি সমস্যা, একটা হচ্ছে হোয়াট টু প্রডিউস আর একটা শিখলাম হাউ টু প্রডিউস। নেক্সট ক্লাসে আমরা শিখব যে ফর হোম টু প্রডিউস, কাদের জন্য উৎপাদন করব। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো।